এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো থাকবে। আমি কিন্তু ভালোই আছি। এই গল্পের আগের পার্টে যারা দেখোনি অবশ্যই দেখে নাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করবে, মানে যারা নতুন আছো আর কি। সো ভালো থেকো, টাটা। এরপর কেটে গেছে আরো অনেকগুলো দিন। দুজনের সাথে দুজনের দেখা হয়নি, কথাও হয়নি। তবে প্রতিদিন মামুনির সাথে ফোনে কথা হয়। আজ আমি আবার তাদের বাড়িতে, অবশ্য বাবার সাথে একটা দরকারে। কিন্তু বাড়ির পরিবেশ কেমন থমথমে। জিওন আমাকে দেখেও এড়িয়ে গেল। আর পেছন পেছন ছিল লিসাদি। সে অবশ্য কোনোদিনই আমার সাথে বিশেষ কথা বলেনি, কি হয়েছে বোঝার চেষ্টাও করেনি। ওদের কোনো ব্যাপার হবে হয়তো। বেশিক্ষণ না বসে তাড়াতাড়ি চলে এলাম। আসার সময় মামুনির চোখে জল দেখলাম, কিন্তু কেন? তবে মনে হলো এইটাই আমার এই বাড়িতে শেষ আসা। এরপর আরো কিছুদিন কেটে গেল। ও বাড়ি যাইনি আমি, যাবো আর কি। এখন আমাকে আর জিওনকে নিয়ে হসপিটালে নানা মুখরোচক আলোচনা চলে। জিওন ঠিকই বলেছিল, ডক্টর বেগম সত্যি বড্ড গায়ে পড়া স্বভাবের। যদিও আমি এড়িয়ে চলি, তবে একদিন নিজে থেকে চলে এলো। শুনলাম আপনি আর ডক্টর জিওন নাকি পূর্ব পরিচিত, মানে আপনাদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক ছিল। আপনাকে এসব বাজে কথা কি বলেছে? কথা হাওয়ায় ভাসে ম্যাডাম, তবে আমি অবশ্য হাওয়ায় ভাষার কথা বিশ্বাস করি না। সেদিন লিসা ম্যাডামের সাথে দেখা হয়েছিল, উনি বললেন আপনাদের মধ্যে নাকি। যাই হোক, ফার্স্ট ইজ ফার্স্ট। ওনাদের নাকি দুজনের মধ্যে ঝামেলা চলছে। আপনি ওগুলো নিয়ে কিছুই ভাববেন না, ভালো থাকবেন। আমিন, সরি মানে আমরা আছি তো। একটা কুরুচিপূর্ণ হাসি দিয়ে বিদায় নিল ডক্টর বেগম। আমি সহ্য করতে পারলাম না, দৌড়ে নক না করে জিওনের কেবিনে ঢুকে পড়লাম। আমি কি শুনছি এসব জিওনদা? কি ব্যাপারে? আমাকে আর তোমাকে নিয়ে এসব কি কথা হচ্ছে? তুমি এসবে কিছু বলছো না কেন? ও, কানে গেছে তাহলে। আর কি বলবো আমি? সত্যিই তো, যবে থেকে তুই আমার জীবনে ফিরে এসেছিস না, তবে থেকে আমার জীবনটা আবার নরক হয়ে গেছে। কান খুলে শুনে রাখ, লিসা আমার হবু স্ত্রী। কোনো কারণে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক, সেটা আমি মানতে পারবো না। আশা করব অন্তত কারণটা তুই হবি না। আর সহ্য করতে পারলাম না, ফিরে এসে ট্রান্সফারের জন্য আবেদন জানিয়ে হায়ার অথরিটিকে চিঠি লিখলাম। সত্যিই তো, ওদের সুখের সংসারে বারবার আমাকে কেন আগুন লাগাতে ফিরে আসতে হবে? আর কখনো তোমাদের মাঝে ফিরে আসবো না। ভালো থেকো তোমরা। এরপর কেটে গেছে 3টে মাসেরও বেশি। আমি আর ওই বাড়িতে যাওয়া তো দূর, নিজের থেকে কোনো কারণে কোনো খোঁজ নেই না। বড়রা ফোন করলে কথা হয়, তাও যথা সামান্য। এমনকি আমার ট্রান্সফারের অর্ডার এসে গেছে, সামনের মাসে চলে যাচ্ছি, সেটাও জানাইনি। পৌঁছে গিয়ে তবে জানাবো, তবে কোথায় থাকছি সেটা জানাবো না। এই 3 মাসে নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে দিয়েছি। মাঝে মাঝে যাওয়া আসার টাইমে জিওনকে দেখি। বেশ অগোছালো লাগছে আজকাল, আগের মতো ফিট বাবুটি নেই। কিন্তু কেন? আমি তো ওর জীবন থেকে সরে গেছি, কিছুদিন পর আরো দূরে চলে যাব। আর হয়তো কোনোদিন দেখাও হবে না। জিওনের তো খুশি থাকার কথা, দুজনেরই সুখের সাগরে ভাসার কথা, কিন্তু সেই খুশির চাকচিক্য নেই কেন? হয়তো আমি এখান থেকে চলে গেলে তবে পরিপূর্ণভাবে চলে আসবে। আর মাত্র কিছুদিন বাকি। আর মায়ের বাঁধনে বাঁধতে চাই না। ছুটি নিয়ে কোয়ার্টারে সময় কাটাচ্ছি আপাতত। বড়দের সাথে মাঝে মাঝে কথা হয়, বেশিরভাগ সময় তো নিজের সাথেই কাটাই।
পালাবার হসপিটালে আমায় ঘিরে বিদায় সম্বর্ধনা চলবে শুনলাম। আমাকে এখান থেকে তাড়াতে পেরে বেশ কিছু মানুষ খুশি, এর মধ্যে অবশ্য ডক্টর ভোগমো একজন। কারণ আর কিছুই না, আমি এখানে থাকায় উনার পয়সায় নাকি কমে গিয়েছে, আর এখন চিকিৎসা নামক ব্যবসাটা বহাল তবিয়তে চালিয়ে যেতে পারবেন বেশ। কিন্তু তার জন্য আমার গায়ে কাদা ছেটানো কি খুব দরকার ছিল? জানি না কিছু। তারাই আবার ঘটা করে আমার বিদায় সবার আয়োজন করছে। পরের দিনও বৃষ্টি, তবু বৃষ্টি উপেক্ষা করে বেরিয়ে পড়লাম। পৌঁছতেই দেখলাম সম্মানের সাথে চেয়ার টেনে বসতেও দিল। তারপর আমার স্বল্প মেয়াদী কার্যকলাপ নিয়ে কিছু প্রশংসা করলো। এত কিছুর মাঝে এই পড়া চোখ দুটো বারবার একজনকে খুঁজছিল, কিন্তু পেলাম না। হয়তো আসেনি, হয়তো এই পড়া মুখটাই দেখতে চায় না। দূরে একজন দাঁড়িয়ে চোখে জল ফেলছে। কিছুই যে করার নেই আমার, একমাত্র এই মানুষটাকে আমার নতুন ঠিকানা দিয়ে বিদায় নিলাম। হাতে মাত্র আর 2-3 দিন, গোছানো প্রায় শেষ। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, ঘরে আলো জ্বালায়নি, জানলাও খোলা। ভীষণ কান্না পাচ্ছে। আমার এমন কেন পোড়া কপাল! শেষবারের জন্য একবার দেখতেও পেলাম না তাকে। একটু পরে দরজায় নক করার শব্দ হলো। এখন আবার এখানে কে আসলো? বাবাই মামুনি নয় তো? ওনারা যদি সত্যি আসেন কি বলবো? আমি যে সত্যি আর কোনো মায়ায় জড়াতে চাই না। মন শক্ত করে দরজা খুললাম। খুলে যা দেখলাম একদম প্রত্যাশা করিনি। ডক্টর জিওন আমার দরজায়, কিন্তু ক্লান্ত বিধ্বস্ত বর্ষণ সিক্ত। আমার চোখের দিকে তাকিয়ে স্থির দৃষ্টিতে জিজ্ঞেস করলো, ভেতরে আসতে দিবি না? উত্তরে কি দেব? যে মানুষটা মনের ঘরে ঠাঁই পেয়েছে, তাকে আমি ইট কাঠের চার দেওয়ালের ভেতরে আসতে বাধা দেব কিভাবে? সে সাধ্য কি আর আমার আছে? দরজা থেকে সরে দাঁড়ালাম। লোকটা ভিজে শেষ, ঢুকেই সোফায় বসে পড়লো। কি পড়তে দেবো এখন? আসার সময় ওর একটা টি শার্ট চুরি করে এনেছিলাম। টাওয়াল হাতে দিয়ে টি শার্ট আর আমার নিজের কোট প্যান্ট একটা সেট থেকে একটা প্যান্ট এনে দিলাম। ওগুলো জিওনের হাতে দিলে আমার দিকে অদ্ভুত ভাবে তাকালো, তবে কোনো প্রশ্নই করলো না। ফ্রেশ হয়ে এসে চুপচাপ বসে রইল। আমিও কথা বাড়ালাম না। 2 কাপ কফি নিয়ে পাশে বসলাম। আজ রাতে আমি যদি এখানে থাকি, তোর কি খুব অসুবিধে হবে তোয়া? সত্যিই তো, বাইরে অবস্থা খারাপ। এই অবস্থায় কুকুর বিড়ালও রাস্তায় বের হয় না, সেখানে এই মানুষটাকে কি করে চলে যেতে বলি? তাছাড়া আমার আর কি অসুবিধা হবে? সে মানুষটা তো আমারই, কেন ভয় পাবো? ভেবেছিলাম আজ রাতে কিছুই খাবো না, এখন তো আর একা নয়, তাই খিচুড়ি বসালাম, সাথে ডিম ভাজা। রাত 9টার মধ্যে খাওয়া শেষ। জিওন জানলার কাছে গিয়ে এক মনে বাইরে চেয়ে আছে, হয়তো কিছু ভাবছে। আমার উপস্থিতিটি পেয়ে পেছন ফিরে ধুম করে জড়িয়ে ধরলো। আমি রীতিমতো অবাক। কি হলো আজ? কিছুক্ষণের মধ্যে ঘাড়ে তরল কিছু অনুভব করলাম। বুঝেও প্রশ্ন না করে ঠায় দাঁড়িয়ে রইলাম। হঠাৎ আমাকে বসিয়ে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। একটু মাথা টিপে দিবি? বড্ড ব্যথা করছে, আর যে পারছি না। কি হয়েছে জীবনদা? বলতে পারিস আমার সাথে কেন এমন হয়? আমি কার কি ক্ষতি করেছি? তবে আমার সাথে কেন এমন হতে হলো? আজ মানুষটা প্রথম আমার এত কাছে, তার নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে আমার শরীর। বারবার কেঁপে উঠছি। কোনো মতে জিজ্ঞাসা করলাম, আমাকে কি বন্ধু ভেবে বলা যায় না জীবনদা? তুই এখান থেকে যাওয়ার পর তোকে কোথায় না খুঁজেছি, কিন্তু পাইনি। বড়রা কেউ হয়তো চাইনি তোর আমার যোগাযোগ থাক। মানছি আমি দোষী,
কিন্তু কোনোদিন সুযোগ পেলে বুঝিয়ে দেব, আমাকে যতটা অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয় অতটা অপরাধী কিন্তু আমি নই রে। তারপর আবার পড়াশোনা শুরু, দেশ বিদেশ, ব্যস্ততায় দিনগুলো কাটছিল। দেশে ফেরার পর সবাই বলছিল বাবার টাকা আছে, এত ভালো ডিগ্রি, নিজে নার্সিং হোম খুলতে পারি। প্রবল আপত্তি জানিয়েছিলাম। দেশের অনেক মানুষ ভালো চিকিৎসার অভাবেই ধুঁকছে, সেখানে এত বিলাসিতা আমার দ্বারা হবে না। আর মা বাবার ইচ্ছে নেই, তাদের পরিষ্কার কথা, তাহলে বিজনেস জয়েন করলেই হতো। ডাক্তার হবার অর্থ কি ছিল? বছর খানেক আগে একটা পার্টিতে যেতে হয়েছিল বিজনেসের খাতিরে। বাবা গেলে অবশ্য সে ঝামেলায় পড়তেই হতো না আমায়। সেখানে একটা মেয়ে বেশ সুন্দরী, মদ খেয়ে চোর হয়ে একাই পার্টি থেকে বেরিয়ে পড়ে। আমিও বের হচ্ছিলাম, তবে ওর অবস্থা দেখে খারাপ লাগলো। তাছাড়া আজকাল রাস্তাঘাটের কি অবস্থা তা কারো অজানা তো নয়, কখন কি দুর্ঘটনা ঘটে ঠিক নেই। নিজের দায়িত্ব নিয়ে পৌঁছে দিলাম। এরপর আরো একবার দেখা হলো রাতের অন্ধকারে, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। মানবিকতার খাতিরে বাঁচানোর দায়িত্ব নিলাম। এরপর ধীরে ধীরে দুজনের মেলামেশা বাড়তে লাগলো। শুনলাম বিখ্যাত ব্যবসায়ী কায়ছোদের প্রেমিকা সে। দুজনের সম্পর্কে ফাটল ধরায় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। সত্যি শুনে খুব খারাপ লাগছিল, তবে এই মেলামেশা যে কখন বন্ধুত্বের রূপ নিল নিজে বুঝতে পারিনি। আর সেই সম্পর্কে নতুন নাম দেওয়ার জন্য আমরা বিয়ের সিদ্ধান্ত নিলাম। তারপর আর কি এঙ্গেজমেন্ট হয়ে গেল। তবে 1 বছরের আগে ও যে কেন বিয়ের জন্য রাজি হচ্ছিল না তা কিছুতেই বুঝতে পারছিলাম না। এখন কি বুঝতে পারছো? এই 1 মাস আমার উপর দিয়ে ঝড় বয়ে গেছে রে তোয়া। একটার পর একটা দাবি। প্রথম হলো আমি তোর সাথে সম্পর্ক রাখতে পারবো না। তারপর বাবাকে বলে সবকিছু আমাদের বিয়ের আগে আমার নামে উইল করে দিতে হবে। বিয়ের পর এই দেশে থাকাই যাবে না, আমাকে নিয়ে নাকি বিদেশে সেটেল করবে। আরো কত কি। আসলে সবই বাহানা রে তোয়া। আসলে আমার থেকে দূরে যাওয়ার বাহানা শুধু এইসব। গতকালই সব বুঝলাম। একটা হোটেলে কাল সেমিনার ছিল, সেখানে আমি লিসাকে দেখে অবাক হই। ওকে অনুসরণ করে আর খোঁজ নিয়ে জানতে পারি ওই হোটেলে কায় চৌধুরীর নামে একটা রুম বুক করা। দীর্ঘদিন দুজনে এখানে আসে, মাঝে বেশ কয়েক মাস এখানে নাকি আসেনি, আবার গত 1 মাস থেকে নাকি নিয়মিত আসছে। মাথা ঠান্ডা রেখে বাড়িতে চলে আসি। রাতে লিসা বাড়ি ফিরলে সত্যটা জানতে চাই, আর সেও অকপটে সবটা স্বীকার করে নেই। কি করবো আমি এখন তোয়া বলতো? আমি কার কি ক্ষতি করেছি যে আমাকে বারবার প্রতারিত হতে হয়? কথাগুলো বলতে বলতে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে জীবন। বাইরে তখন বিদ্যুতের চমক আর মেঘের গর্জন। এই জিনিসটা আমি বড্ড ভয় পাই, সে জানে। তাই জীবন তাড়াতাড়ি উঠে জানলা বন্ধ করে আমাকে তার কাছে টেনে নিল। তখন শুধু একটাই নেশা কাজ করছিল দুজনের মধ্যে। দুজন দুজনের কাছে আসা খুব জরুরি হয়ে উঠেছিল। মুখে আর কোনো কথাই হয়নি, অদৃশ্য কোনো শক্তি দুজন দুজনকে গভীরভাবে কাছে নিয়ে আসলো। সেদিন আমরা সকল সীমা লঙ্ঘন করে যাই। কিভাবে, কেন, এর কোনো উত্তর নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই মানুষটাকে আর পেলাম না। দেখলাম জামা কাপড় নেই, বুঝলাম চলে গেছে। মনে একরাশ বিষণ্ণতা অভিমান নিয়ে সারাদিন বিছানা আগলে পড়ে রইলাম। সেই সারাদিনে জীবন একবারের জন্য আসেনি, এমনকি একটা ফোন কলও করেনি। কেটে গেল আরো একটা দিন। কাল ভোরবেলায় বেরিয়ে যাব। বিকালে বারান্দায় বসে আছি, ভাবছি একটু হাঁটতে যাব। শেষবারের মতো আমার প্রিয় জায়গার মাটি ছুঁয়ে দেখব। তখনই ঝড়ের গতিতে এলো জীবন। আমার হাত নিজের হাতের মুঠোয় বন্দি করে নিল।
তোকে একটা খবর দেওয়ার ছিল। কাল লিসা এসেছিল, ও ক্ষমা চেয়েছে, খুব কান্নাকাটি করছিল। আমি ঠিক করেছি আমি আর লিসা। আর শুনতে পারলাম না, একটু চিল্লিয়ে বলে উঠলাম, তোমাদের ব্যক্তিগত ব্যাপার এসব জীবনদা। তোমাদের মধ্যে কখনোই আমি ছিলাম না, আজও নেই। এখন তুমি আসতে পারো, আমি ব্যস্ত আছি। ঘরে ঢুকে এক প্রকার সজোরে মুখের সামনে দরজা বন্ধ করে দিলাম। হাজার ডাকাডাকিতেও সাড়া দিলাম না। নিজেকে বড্ড অসহায় লাগছে, অতিরিক্ত কান্না পাচ্ছে। 10 বছর আগেও ফিরে গিয়ে এমন কান্না করেছিলাম, অসহায় লেগেছিল। আজ প্রায় 3 মাস নতুন জায়গায় এসেছি, কারোর সাথে যোগাযোগ করিনি। পৌঁছে একবার বাবাইয়ের মামনিকে জানিয়েছিলাম, এরপর সিমটাই চেঞ্জ করে নিয়েছিলাম। না, আমি আর কারোর সামনে দুর্বলতা প্রকাশ করব না। আমার জীবনের কালকোট আমি নিজে নীলকণ্ঠের মতো আকণ্ঠ পান করেছি। আর কোনো অভিযোগ তো নেই। যতই মনকে সান্ত্বনা দিই না কেন, তবুও মাঝে মাঝে সে বিদ্রোহ ঘোষণা করবেই। বলে ওঠে, তবুও ভালোবাসি, আমি তো তোমারই পরিণীতা। কঠোরতার মুখোশের আড়ালে জীবনকে পাওয়ার সুপ্ত আকাঙ্ক্ষা মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠতে চাই। আমার মনকে শাসন করে দমিয়ে রাখি। সে যে আমার নয়, তাই বৃথা চাওয়া, বৃথা আকাঙ্ক্ষা সবই। আজ আবার গান গিয়ে মনের ভাব প্রকাশ করতে ইচ্ছে করলো। তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে, আজ পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি। চমকে উঠলাম, জীবন, এটা কিভাবে সম্ভব? এটা তো জীবনের গলা ছাড়া অন্য কারণ নয়। পেছন ফিরে দেখি মানুষটা দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, হাত দুখানি বুকের মাঝে ভাঁজ করে। কি রে, পালিয়ে এলি কেন? যদি বা পালিয়ে এলি, নিজেকে এভাবে লুকিয়ে রাখার কি খুব প্রয়োজন ছিল? কি ভেবেছিলি তোকে আর খুঁজে পাবো না আমি? এটার জন্য তো মোটেও প্রস্তুত ছিলাম না। প্রথমে নিজের বুকে থুতু দিয়ে খানিক দাঁতস্থ হলাম, তারপর মনে মনে ভাবলাম, সদ্য নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছিলাম, আবার কেন? কি ভাবছিস, এই উৎপাতটা আবার কেন? তুই তো বসতে বলবি না, আমি নিজে বসে এক এক করে উত্তর দিই, কি তাই না বল? তোর ঠিকানা জোগাড় করতে কম কষ্ট তো পড়াতে হয়নি। অনেক চেষ্টা করেও যখন পাচ্ছিলাম না, তখন শেষ পর্যন্ত ওই নার্সটিকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তুই কোথায় আছিস জানলাম। তারপর তোর এখানকার হসপিটালে নিজের পরিচয় দিয়ে কোয়ার্টারের ঠিকানা জোগাড় করলাম। আর এসেছি কেন? তোকে নিয়ে যেতে। কাল আমার বিয়ে, তুই তো এনগেজমেন্টে ছিলি, আর বিয়েতে থাকবি না, সেটা কিভাবে সম্ভব? কাল তুই আমার সাথে যাবি ব্যাস। হে ভগবান, যে দিনটা দেখতে চাইনি বলে স্বেচ্ছায় নির্বাসন নিলাম, সেই দিনটা আমাকে এভাবে দেখতে হবে? মনে মনে ভাবছি, তুমি এত নিষ্ঠুর কেন জীবন? তুমি কি কিছুই বোঝো না, নাকি বুঝতে চাও না? এবার প্রকাশ্যে বিদ্রোহ করে উঠলাম, আমি কি তোমার হাতের পুতুল? যেভাবে নাচাতে চাইবে সেভাবে নাচবো, আমি কোথাও যাব না, এই বলে দিলাম ব্যাস। তুই তো পুতুলি, ছোটবেলায় তোকে ডল বলে ডাকতাম, মনে আছে? আর তুই না আমার বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু। এই তোর বন্ধুত্ব? উফ, কি যে যন্ত্রণা, এক বিপদ এলো। অন্য রাস্তা দেখতে হবে, এত তাড়াতাড়ি ছুটি পাবো না। তোকে এই নিয়ে চিন্তা করতে হবে না তোয়া, শুধু কালকের না, আগামী 7 দিনের ছুটি নিয়েছি, আর দরকার হলে পরে আরো বাড়াবো। কি যা তা বলছো,
আমাদের প্রফেশনে এভাবে যখন তখন ছুটি নেওয়া যায় না। নিজেদের প্রয়োজন দেখিয়ে নেওয়া যায় তো। ডাক্তাররাও মানুষ, তাদেরও পার্সোনাল লাইফ আছে। আমি আর কোনো কথা বলতে চাই না জয়ন্দা, আমি যাবো না মানে যাবোই না। যাবি মানে যাবি, না হলে তুলে নিয়ে যাব। আর আজকে আমি এখানে থাকবো। কালকে ভোরবেলা থেকে যা যা রিচুয়াল আছে আমাদের দুজনকে করতে হবে। এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, রাতে তাড়াতাড়ি শুতে হবে। তুমি কি এখানেই থাকবে? না, এখানে আমার বাবা 10টা বাড়ি করে রেখেছে, আর একটাতে গিয়ে থাকবো। সোজাভাবে উত্তর দেওয়া যায় না নাকি? তোর মোটা মাথায় যে ঢোকে না, আমি কি করব? যা সর। রাগে গজ গজ করতে করতে রান্না বসালাম। শয়তান ছেলে, কিচ্ছু খাওয়াবো না। ঘি আছে, সিদ্ধ ভাত খাওয়াবো। অবাক হয়ে গেলাম, সেটাই তৃপ্তি করে কি আমাকে নিয়ে শুয়ে পড়লো। এক বিছানায় শুতে আপত্তি করছিলাম, কিন্তু কোথায় কি, বকা দিয়ে আমাকে কোল বালিশ বানিয়ে ঘুম। দেখে মনে হচ্ছে দীর্ঘদিন ঘুমাইনি। কাক ডাকার আগেই ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙে গেল। দেখি বাবু উঠে রীতিমতো ধুতে পড়ে রেডি। আমাকে উঠিয়ে শাড়ি পরতে বাধ্য করলো। সব ব্যবস্থা বেটা আগেই করে রেখেছিল। দই খই মিষ্টি নিজে খেয়ে আমাকে জোর করে খাইয়ে দিল। আজ আমার উপোস, মানে তোর উপোস। আমাকে একা ফেলে খেলে তোর পেট খারাপ করবে। তাহলে তো ভালোই, আর যেতেই হবে না। উঠে হচ্ছে না সোনা, দরকার পড়লে কড়া কড়া ওষুধ খাইয়ে নিয়ে যাব, তবুও তোকে নিয়ে যাবই যাব। উনার দদি মঙ্গল শেষ হলে এক দফা ঘুমিয়ে নিলাম। ঘুম ভাঙলো 11টার দিকে। আমাকে ডেকে বলল, কি রে, গায়ে হলুদ হবে না? তোমার গায়ে হলুদ তুমি মেখে নাও, আমি ঘুমাবো। মারছিস মার, তাড়াতাড়ি না উঠলে একটা মাটিতে পড়বে না। তবু উঠবো না। উঠবি না মানে? কোলে তুলে মেঝেতে নামিয়ে দিল। উঠতেই হলো। দেখে একটা বাড়িতে হলুদ বাটা নিয়ে বসে আছে। কোথা থেকে জোগাড় করেছে কে জানে। নে, এবার আমাকে মাখিয়ে দে। আরে, আমার কি ঠেকা পড়েছে? তোয়া, ওফো, দিচ্ছি, শুধু মেজাজ দেখাই। অল্প হলুদ নিয়ে গায়ে ছুঁয়ে দিলাম। মনে মনে ভাবছি, এর নামই কপাল, আর কপালের নাম গোপাল। না হলে নিজের বরের গায়ে হলুদের দায়িত্ব নিতে হয়। কিন্তু এই কি, শয়তানটা নিজে আমাকে হলুদ মাখিয়ে দিল। আমার বিয়েতে হলুদ খেলা হবে না, সেটা হতে পারে নাকি বল? আমি কটমট করে ওর দিকে তাকালাম, কিন্তু ব্যাটার ডলকের ভাব দেখে আরো রেগে গেলাম। বিকেল হওয়ার আগে আমাকে রেডি করার তোড়জোড়। বেনারসি শাড়ি গয়না সব সামনে এনে রেখে বলল, রেডি হয়ে নে তো। আরে, আমার বিয়ে নাকি, আমি এগুলো পরবো কেন? তাহলে বিয়েতে কি এপ্রন পরে যাবে নাকি? বিয়ের উৎসব বলে কথা, একটু তো সাজতেই হবে। বেশি কথা বললে আমি কিন্তু নিজে রেডি করে দেবো। তো তার দরকার হবে না, আমি পরবো, তুমি এখন যাও। মনে মনে হাজারটা গালে দিতে দিতে শাড়ি গয়না পরে রেডি হলাম। দেখি বেটা ধুতি পাঞ্জাবি পরে হাতে একটা গোলাপ নিয়ে হাজির। দ্রুত এসে খোপাই গুজে দিল ফুলটা। তোর বাগানের ফুল, ফুল ছাড়া বিয়ের সাজ তো অসম্পূর্ণ। তো এরপর টেনে নিয়ে গিয়ে গাড়িতেও বসিয়ে দিল। কি আশ্চর্য, এত অধিকার কিভাবে খাটে আমার সাথে কে জানে। একটু ধৈর্য ধর, সব প্রশ্নের উত্তর আজ রাতে পেয়ে যাবে। তো আমি কি তোমাকে কোনো প্রশ্ন করেছি নাকি জীবনদা? মুখে করিসনি, তবে মনে মনে তো করেছিস। আমার মনের কথা তুমি শুনতে পাও বুঝি? আজকাল তো অবশ্যই পাই। অসহ্য। একেবারে। ঘন্টা খানেক পর একটা মন্দিরের সামনে গাড়ি এসে পৌঁছানো। মন্দিরটাও হালকাভাবে সাজানো হয়েছে।
তোমার বিয়ে কি মন্দিরে হবে নাকি? কপালে তাই ছিল রে, আর কি করব। ওফো, তোমার সাথে তো কথা বলাই বৃথা। তুই বলিস না। মন্দিরের ভিতরে গিয়ে তো পুরো অবাক আমি। আমার মা বাবা, জিওনের মা বাবা, উপস্থিত সবাই, ওর বন্ধু বান্ধব এবং নার্স মেয়েটিও। কিন্তু লিসাদি কোথায়? পুরোহিত মশাই রেডি তো? আমাকে টেনে নিয়ে বিয়ের পিড়িতে বসিয়ে দিল। এইটা কি করছো? তোমার পাশে আমি কেন? লিসাদি কোথায়? পুরোহিত মশাই তাড়াতাড়ি শুরু করুন, একেবারে শর্টকাটে সারবেন, আবার কখন পালিয়ে যায় ঠিক নেই। আমার হাত জিওনের হাতের মধ্যে আবদ্ধ, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাব। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। সবার মুখে দেখি হাসি। ব্যাপার বোঝার আগে কন্যাদান থেকে সিঁদুরদান সব হয়ে গেল। মুখে একরাশ প্রশ্ন নিয়ে বাসর করে বসে আছি, তাও আবার আমার কোয়ার্টারে। কাল এখান থেকে নাকি কনে বিদায় হবে। কোন ফাঁকে যে ঘর সাজানো হোটেল থেকে খাবার আনানো হয়েছে আমি নিজেই জানি না। সত্যি এখন আমার নিজেকে পুতুল বলে মনে হচ্ছে। জিওনদার থরি, জিওনের হাতের পুতুল। বড়রা সবাই কিভাবে একসাথে হলো? এটা কি ওদের আগের কোনো প্ল্যান ছিল? প্রশ্ন করব বলে হা করেছি, তখন জিওন বলে উঠল, প্রশ্ন তোকে করতে হবে না রে, উত্তর আমি দিচ্ছি। আগে সব শোন, তারপর যদি তোর আরো প্রশ্ন আছে তারপর করিস। জিওন পাশে এসে হাত ধরে বসে রইল। দশমীর দিন আমার হাত থেকে তোর মাথায় সিঁদুর পড়াটা নিছক একটা দুর্ঘটনা ছিল রে। মিথ্যা বলবো না, আমার নিজেরও খুব খারাপ লাগছিল এবং রাগও হচ্ছিল। আমি সে সময় তখনও তোকে ওই চোখে দেখিনি। আমার মনে হয় ভালো বন্ধু মানে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী হতেই হবে এমন কোনো কথা তো নেই। কিন্তু তুই চলে যাওয়ার পর থেকে তোকে খুব মিস করতে শুরু করি। ধীরে ধীরে উপলব্ধি করি তোর সাথে সম্পর্কটা নিছকই বন্ধুত্ব ছিল না, আমি তোকে ভালোবাসি। হয়তো আগে থেকে, কিন্তু সেটা উপলব্ধি করতে অনেক সময় লেগে গিয়েছিল। ততদিনে একটু একটু করে দুবারের সম্পর্ক ফাটল ধরতে শুরু করেছে। আমি আঙ্কেলের কাছে ফোন করে ক্ষমা চাই, এমনকি অফিস থেকেও ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে বলি আমি তোকে ভালোবাসি, তোকে যেন উনি আমার কাছে ফিরিয়ে দেন। কিন্তু তখন যা শুনলাম তাতে আমার পায়ের তলার মাটি সব সরে যায়। তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, এমনকি এঙ্গেজমেন্টও হয়ে গেছে। তোর পরে শেষ হলে নাকি 4 হাত এক করে দেবে। তাই তোর সাথে যেন কোনো যোগাযোগ করারই চেষ্টা না করি। আমি তখন খুব ভেঙে পড়েছিলাম রে তোয়া, কিন্তু বিশ্বাস কর আমি বাড়িতে কাউকে কিচ্ছু জানাইনি। এতে সমস্যা আরো বাড়বে সে চিন্তা করে। দীর্ঘ 10 বছর পর শুনলাম তুই আন্টির কথায় আমাদের বাড়ি থেকে কাজ করবি বলে রাজি হয়েছিস। বিশ্বাস কর তুই আসবি শুনে আমার খুশির সীমা ছিল না। আমার সমস্ত কাজ ফেলে তোকে আনতে গিয়েছিলাম। তখন তোর হাত থেকে লাগেজ নিতে গিয়ে চোখ পড়ল অনামিকাই আন্টি পড়া। মনে পড়ে গেল তুই অন্যের বাগদত্তা। সে কারণে তোকে গেস্ট রুমে থাকতে বলেছিলাম। অথচ তোকে আনতে যাওয়ার আগেও আমার পাশে রুমটাই তোর জন্য নির্দিষ্ট ছিল, আর গেস্ট রুমটা লিসার জন্য। আমি তো অবাক, এই আন্টিটা তোমার দেওয়া। কিছুদিনের মধ্যে বুঝতে পারছিলাম কোথাও কিছু গন্ডগোল তো আছে। তোকে 7 দিনের একদিনও কারোর সাথে ফোনে কথা বলতে দেখিনি। যদি কেউ দূরে থেকেও থাকে ফোনে অন্তত কথা হবে। সেই কারণে তুই যেদিন সারাদিন বাইরে কাটালি ভেবেছিলাম হয়তো তোর সেই মানুষটার সাথেই ছিলি। সেই কারণে আরো বেশি ফোন নাম্বার নিয়ে জোড়াজোড়ি করছিলাম। পরে যখন বুঝতে পারলাম তখন আমার হাতে আর কিছুই করার ছিল না রে। আমার তীর তখন ধনুক ছেড়ে বেরিয়ে গেছে। লিসার সাথে আমার এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেছে। কিন্তু ভেবে দেখ সেটাও ঠিক মতো হয়নি। লিসা আমাকে আন্টি পড়াতেই পারেনি, তোর হাতেই পড়তে হলো। অপরদিকে আমার হাত থেকে আন্টি পড়ে যাবার পরও এতটাই বিরক্ত হয়েছিল যে আমি ওর অনামিকায় আন্টি ঢোকাতে যাবার মুহূর্তে ও নিজে সেটা পড়ে নিয়েছিল। একদিকে তুই, অন্যদিকে লিসা। তোকে কারো পাশে দেখতে পারি না।
তোকে দেখলে তোর প্রতি পুরনো ফিলিংস গুলো জেগে উঠতো, বারবার নাড়া দিত। অপরদিকে লিসাকে দেওয়া সেই কথা, তাই লিসা যখন তোর সাথে না মেশার শর্ত আরোপ করলো, আমি মেনেই নিলাম। এই দমবন্ধ থেকে বের হতে চাইছিলাম আমি। তারপরের ঘটনা তো তোর জানা। লিসার সম্পর্কটা ছিন্ন করা সেদিন আমি মানসিক তৃপ্তি পেলেও তবু পদ্ধতিগত কারণে যথেষ্ট অপমানিত বোধ করছিলাম। আর সেদিনই তোর কাছে উপস্থিত হয়েছিলাম। সেদিন তোর ড্রেসিং টেবিলে রাখা সিঁদুরকৌটো আমার চোখে পড়েছিল, আর বিদ্যুতের চমকের আলোয় তোর শীতে সিঁদুর আমার চোখ এড়ায়নি। আমার উত্তর আমি সেদিনই পেয়ে গেছিলাম, তুই মনে প্রাণে আমাকে স্বামী হিসেবে মানিস। আর সে কারণে সেদিন তোর সাথে ঘনিষ্ঠ হতে আমার বিন্দু মাত্র দ্বিধাবোধ জন্মায়নি। সেটা আমার কাছে স্বামী স্ত্রীর অধিকার বলে মনে হয়েছিল। তো তারপর তো তুমি এসে জানালে তুমি লিসা দি। তোয়া, তুই কি পুরো কথাটা শুনেছিলি? তার আগেই তো আমার মুখের উপর দরজাটা একবার ঠাস করে বন্ধ করে দিলি, কতবার ডাকাম সাড়াই দিলি না। আর পরদিন থেকে পুরো ব্যাপারটা তুমি কালকে তো অন্তত জানাতে পারতে। পারতাম, ইচ্ছে করে জানাইনি। আগের বার সবকিছু জানাতে চেয়েছিলাম, শুনতে চাসনি, তাই ঠিক করলাম একেবারে বিয়ে করে জানাবো। 1 মাস আগে তোর ঠিকানা আমি খুঁজে পেয়েছি। তারপর অনেক কষ্টে সবাইকে রাজি করিয়েছি, সব বন্দোবস্ত করে এখন আমরা বাসর করে। কথাগুলো শুনে যেন স্থির থাকতে পারছি না। এতদিন ধরে শুধু আমি একাই কষ্ট পাইনি, মানুষটা তিলে তিলে কষ্ট পেয়েছে। অপরাধ বোধের আগুনে যেন সবকিছু অপরাধ পুড়ে গেছে। জীবনের চোখে ক্ষমার আবেদন স্পষ্ট, মুখে হয়তো মানুষটা কোনোদিন বলবে না। স্বভাব নেই যে। জীবনের চোখ, ধরা গলা, হৃদয়ের অনুভূতি প্রকাশের জন্য আমার কাছে যথেষ্ট, তাই ক্ষমাই করে দিলাম। যদিও মুখেই কিছু বলিনি, কারণ আমি তো ওরই পরিণীতা। সব অভিমান ভুলে মাথা রাখলাম ওর কাঁধে। তখনই হঠাৎ জিওনের ফ্যান্সরা রুমে ঢুকে গেল। হই হুল্লোড়, গান, আড্ডাবাজ করতে করতে পুরো রাতটাই কাবার। পরের দিন সকাল হতে ফেরার ধারা, অনেকটা পথ যেতে হবে। জিওনের মা বাবা আগে চলে গেছেন, বধূ বরণের আয়োজন করতে হবে যে। তোর বাবা জিওনের কাছে ক্ষমা চেয়েছেন রাগের বশে জিওনকে মিথ্যা বলায়। তারপর তোর বিদায় পর্ব মিটল। সন্ধ্যায় জিওনের বাড়ির দোরগোড়ায় গাড়ি এসে পৌঁছালো, সাদরে নববধূকে বরণ করলো। সেদিন আবার কাল রাত্রি বর বউ একে অপরের মুখ দেখতেই পারবে না। রাগে গজগজ করতে করতে জীবন নিজের রুমে ঢুকে ধরাম করে দরজায় বন্ধ করে দিল। তোমার শেষবারের মতো নিজের জায়গা করে নিল গেস্ট রুমে। পরের দিন খুব বড় করে রিসেপশন পার্টি হলো। সেদিন মিস্টার কাই আর লিসা দুজনেই উপস্থিত ছিল। গত মাসে ওদেরও বিয়ে হয়েছে। লিসা বারবার করে তোমার কাছে আর জিওনের কাছে ক্ষমা চেয়েছে নিজের ভুল ব্যবহারের জন্য। কাই আর লিসার সম্পর্ক দীর্ঘদিনের। হঠাৎ করে তার সিদ্ধান্তে লিসা জিওনকে বিয়ে করতে চাইলেও কোনোদিনও ভালো তো বাঁচতে পারেনি। তাই আবার যখন কাইকে ফিরে পাওয়ার একটা সুযোগ পেয়েছে, সেই সুযোগ কোনোভাবে হাতছাড়া করতে পারেনি। হয়তো পথটা ভুল ছিল, লক্ষ্যটা নয়। একরাশ লজ্জা নিয়ে বসে আছি ফুলে সাজানো বিছানায়। সেদিন তো সবকিছু উজাড় করে দিতে এতটাও লজ্জা লাগেনি। আজ কোথা থেকে এত লজ্জা ঘিরে ধরলো? দরজায় শব্দ হতে হার্টবিট বন্ধ হয়ে যাবার জোগাড়। জিয়ন ধীর পায়ে সামনে এসে পকেট থেকে একটা রিং বের করে পরিয়ে দিল। আগের বার তুই আমাকে পরিয়ে দিয়েছিলি, আমার দেওয়া হয়ে ওঠেনি। এখন কাজটা সম্পূর্ণ করলাম, পছন্দ হয়েছে? ঘাম মেরে উত্তর দিলাম। কি রে, তোকে বোবাই ধরলো নাকি? কথা বের হচ্ছে না কেন? না কি আবার তোর কোন ভাব জগতে চলে গেলি? কি উত্তর দেব?
ফুলসজ্জার রাতে বউকে টেরা কথা শোনাচ্ছে। আশ্চর্য লোক তো বটে। এ মানুষ শোধরানোর নয়। আচ্ছা তুই তো বোকা কেন? তুই আমাকে কি ভেবেছিলি? আমাদের মধ্যে এত কিছু হয়ে যাওয়ার পরে আমি তোকে ছেড়ে চলে যাব? আমাকে কি তোর অমানুষ বলে মনে হয়? আমার কি মনে হয় বলতে, তুই আমাকে কোনোদিনও ভালোই বাসিসনি। যদি বাসতিস তাহলে অন্তত আমি মানুষটাকে একটু হলেও বোঝার চেষ্টা করতি। ভুল বুঝে দূরে সরে যেতি না। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? যবে থেকে ভালোবাসা বুঝেছি তবে থেকে তোমাকে ভালোবেসেছি। কত কষ্ট দিয়েছো, তবুও আমি তোমাকে ভালোবেসেছি জীবনদা। তুমি অন্যের সাথে ঘর করবে সেটা আমি কি করে দেখতাম বলো তো? এখনো জীবনদা ডাকবে? ও না, সরি সরি, জীবন ডাকবো। আর তোমাকে ছেড়ে গেলেও তোমাকে তো ভুলে যায়নি। তাই তো তোমার একটা টি শার্ট লুকিয়ে নিয়ে গিয়েছিলাম। প্রতিদিন ওটা বুকের কাছে নিয়ে ঘুমাতাম। মনে হতো তুমি আমার কাছে আছো। আর সেই জন্যই বুঝি আমার জন্য এগুলো রেখে গিয়েছিলি? বলে জীবন যা দেখালো তা দেখে বেহুশ হবার জোগাড় আমি। এইগুলো কোথায় পেলে? কেন, গেস্ট রুমের ওয়াশরুমে। ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তুমি এগুলো তোমার কাছে রেখে দিয়েছো? ছি, অসভ্য মানুষ একটা। বলে বালিশ ছুড়তে লাগলাম। আমার বইয়ের গোপন জিনিস আমার কাছে থাকবে না তো কি বাইরের লোকের কাছে থাকবে? আর ভাগ্যিস পেয়েছিলাম, তাই তো নতুনগুলো ঠিক সাইজের কিনতে পেরেছি। ও মাই গড, আমি তো চিন্তাই করিনি সাইজ একদম ঠিক হলো কিভাবে। এমনি কি বলি মাথা মোটা? কি আমি মাথা মোটা? তা নয় তো কি, সকাল হতে আর কত দেরি। মাথা মোটা না হলে আজকের রাতটা কেউ ঝগড়া করে নষ্ট করে? আমার মতো বুদ্ধিমান মানুষেরা অবশ্যই করে না, তাই না তো? বলে ঘর অন্ধকার করে দিল। এরপর কি হয়েছে তোমরা তো জানোই। আমার কিছু বলার তো নেই। যদি না জানো জিওন আর তোর ঘরে দরজা নক করো। যদি ওরা কিছু বলে তো তবে জানতে পারবে। টাটা। শেষ হলো জিওন তোর পথ চলা। এই পথ চলার সঙ্গে হবার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।